হ্যালো, প্রত্যেক স্টুডেন্টকে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা। কথা অনুযায়ী চলে এসেছি। প্রত্যেকে একটু বলে দাও আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার কিনা। আজকে আমরা রেলের এনটিপিসির যে প্রাইম অ্যাফেয়ার্স অর্থাৎ খবর, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে যে র্যাপিড রিভিশন করছিলাম 1 থেকে 1.5 বছরের পুরনো খবরগুলোকে নিয়ে, তারই নেক্সট এপিসোড অর্থাৎ 6 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো দ্রুত বলে দাও বাবা তোমাদের স্ক্রিন এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তো চলো সেশনটা শুরু করে দিই বাবা। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে। হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ ফার্স্ট এভার রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস? সামাজিক ন্যায় বিচারের ওপর প্রথম আঞ্চলিক সংলাপ বা যে পার্টিকুলার সামিট হয়েছিল সেটা কোন শহরে আয়োজন করা হয়েছিল? অপশন এ হায়দ্রাবাদ, নাকি অপশন বি চেন্নাই, নাকি অপশন সি নয়াদিল্লি, নাকি অপশন ডি চণ্ডীগড় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনটা হবে বলো? হায়দ্রাবাদ, চেন্নাই, নয়াদিল্লি নাকি চণ্ডীগড়? কোন সিটি প্রথমবারের জন্য রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচারের ওপর আঞ্চলিক সভা আয়োজন করেছে? হায়দ্রাবাদ, চেন্নাই, নয়াদিল্লি না চণ্ডীগড়? চেষ্টা করো কমেন্টে। যখনই তুমি দেখছো না কেন চেষ্টা করো কমেন্টে বলো স্যার এটার অ্যান্সার কি। আমরা অ্যানালিসিস করে দেবো এবং নোটগুলো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে অবশ্যই জয়েন করে দিও। বলো স্যার এটার অ্যান্সার হয়ে যাবে পার্টিকুলারলি নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। কি স্যার? সামাজিক ন্যায় বিচারের ওপর প্রথম আঞ্চলিক যে সভা হয়েছিল সেটা 24 থেকে 25 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হয়েছিল। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা আয়োজিত এবং ভারতের শিল্প কনফারেন্স, কনফারেন্স অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ভারতের নিয়োগকর্তা ফেডারেশন ইএফআই এর সহযোগিতায় আয়োজন করা হয়েছিল। 2023 সালে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা চালু হওয়া গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসকে সমর্থন করে এই কনফারেন্স বা ডায়ালগ আয়োজন করা হচ্ছে এবং রিজিওনাল বেসিসে করা হচ্ছে, যেটা 2025 সালে আয়োজন করা হলো। কোথায়? নয়াদিল্লিতে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সোশ্যাল জাস্টিস, এমপ্লয়মেন্ট, এই ধরনের টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি করবো স্যার? সোশ্যাল জাস্টিস, এমপ্লয়মেন্ট, এই টপিকগুলোকে আমরা স্কিমস যেগুলো পড়ি বা সামিট যেগুলো পড়ি সেইগুলোর ইম্পর্টেন্ট জোনের মধ্যে রাখবো। আমি টপিক বলে দিচ্ছি কোন জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেন স্যার তোমাদের জন্য 2 নম্বর। হুইচ কান্ট্রিজ লঞ্চ দ্য ট্রাস্ট ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভটার নাম কি? ট্রাস্ট, টু বুস্ট কোঅপারেশন ইন দ্য ক্রিটিক্যাল মিনারেলস ইন ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন দুটি দেশ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে সহযোগিতা লেনদেন করার জন্য বৃদ্ধির জন্য ট্রাস্ট নামক উদ্যোগ চালু করেছে? অপশন এ ইন্ডিয়া রাশিয়া, নাকি অপশন বি ইন্ডিয়া ইউএসএ, নাকি অপশন সি রাশিয়া চায়না, নাকি অপশন ডি ইন্ডিয়া জাপান? এই চারখানা অপশনের মধ্যে কোন দুখানা দেশের মধ্যে ট্রাস্ট নামক নতুন একটা কোঅপারেশন, একটা ইনিশিয়েটিভ চালু হলো যেটা খনিজ পদার্থ লেনদেনের ওপর বা তার যোগান বা তার সাপোর্ট দেওয়ার জন্য চালু করা হয়েছে? স্যার রাইট অ্যান্সারটা কি? চেষ্টা করো কমেন্টে জানিয়ে দেওয়ার। ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া ইউএসএ, নাকি রাশিয়া চায়না, নাকি ইন্ডিয়া জাপান? স্যার রাইট অ্যান্সার ইজ ইন্ডিয়া ইউএসএ। ইন্ডিয়া ইউএসএ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত ও আমেরিকার লিথিয়াম আর বিরল যে খনিজ পদার্থগুলো রয়েছে, যে মিনারেলস গুলো রয়েছে, তার সহযোগিতা বৃদ্ধির জন্য ট্রাস্ট, যার ফুল ফর্ম কি? ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। ট্রান্সের ফুল ফর্ম পরীক্ষায় দেয়, অ্যাব্রিভিয়েশন খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। এটাকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য চালু করা হয়েছে। কার মাঝখানে? প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর করেছিলেন, সেই ঘোষণা করা হয়েছিল যে প্রয়োজনীয় যেসব উপকরণ লাগবে সেই সরবরাহের জন্য শৃঙ্খলা বা একটা প্রপার সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার। তার জন্য কিন্তু ট্রাস্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, হাইলি ইউজড যে এলিমেন্টস গুলো রয়েছে এবং ওষুধ, মেডিসিন, তার ওপর কিন্তু দৃষ্টি নিক্ষেপ করা হবে। এর লক্ষ্যই ছিল যে নিয়ম মাফিকভাবে দুই দেশের মধ্যে সহাবস্থান, বাণিজ্য, রপ্তানি সমস্ত কিছু যাতে করা যেতে পারে। বিশেষ করে যে আইটি, যে উন্নত মানের যে হাই প্রোফাইল যে টেকনোলজি,
সেটাকে কি করে ইউটিলাইজ করে বাণিজ্যকে কি করে আরো ত্বরান্বিত করা যায়, তাইরই কিন্তু লক্ষ্য হচ্ছে ট্রাস্ট ইনিশিয়েটিভটা। তাদের ট্রান্সের ফুল ফর্ম কি? ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। এটা একটু অবশ্যই খেয়াল করে যেও, কারণ সায়েন্স টেকনোলজি প্লাস সামিটের পার্ট। ইন্ডিয়া ইউএসএ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন, তোমরাই অ্যান্সার করে দ্রুত বলো, কমেন্টে জানাও। হোয়ার ওয়াজ দ্য 8th edition of Indian Ocean Conference organized? ভারত মহাসাগরের যে সম্মেলন, যার 8তম সংস্করণ এই বছর হয়েছে, সেটা কোথায় আয়োজিত হয়েছে? অপশন এ মাস্কাট ওমান, নাকি অপশন বি তামিলনাড়ু ইন্ডিয়া, নাকি অপশন সি পার্থ অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি জাকার্তা ইন্দোনেশিয়া? এদের মধ্যে কোন জায়গাতে 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজিত হয়েছে এই বছর? 8ম মানে 2025 সালে আয়োজন করা হয়েছে। ওমানে, ইন্ডিয়াতে, অস্ট্রেলিয়াতে, নাকি ইন্দোনেশিয়াতে? বলো স্যার কি হবে? দ্য রাইট অ্যান্সার ইজ স্যার মাস্কাট ওমান। মাস্কাট ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সিঙ্গাপুর, ভারত এবং ওমানের মাস্কাটে 8ম ভারত মহাসাগর সম্মেলন আয়োজন করেছে। ভারত মহাসাগর সম্মেলনের বা আইওসি, ইন্ডিয়ান ওশান কনফারেন্স, ভারত মহাসাগরের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটা বার্ষিক প্ল্যাটফর্ম, একটা ইয়ারলি প্ল্যাটফর্ম, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেমন লিডারশিপ কোয়ালিটি, কিংবা কি করে এক্সিকিউশন করবে, কিভাবে গভর্নেন্স হবে, কিভাবে বেসরকারি ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম যে স্পেশালাইজেশন দরকার, তাতে সেক্ষেত্রে প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন এর মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ ভারত মহাসাগরকে ঘিরে কিভাবে এর আশপাশের দেশগুলোকে ডেভেলপ করা যায়, তার একটা কোঅপারেশন, তার কোঅপারেটিভ যে প্ল্যাটফর্ম, সেটাই হচ্ছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স, যেটা 8তম সংস্করণ এবছর হলো। কোথায়? ওমানের মাস্কাটে। ঠিক, এছাড়া এই অঞ্চলে কিন্তু প্রাগৈতিহাসিক সময় থেকেই লেনদেন চলছে। আমাদের ভারতীয় বণিকরা এইসব অঞ্চলে পল্লব, চোল কিংবা অন্ধ্রপ্রদেশের যে রাজবংশগুলো ছিল, সেই রাজবংশ যেমন চেরি, এদের সময় কিন্তু এই বিশ্ব বাণিজ্য সমুদ্র মারফত করত। তারই লক্ষ্যমাত্রাকে আরো বাড়ানোর জন্য এইটাই কিন্তু এই কনফারেন্সটা আয়োজন করা হয়ে থাকে। ঠিক, চলো স্যার পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে। আমরা খুব দ্রুত র্যাপিড রিভিশন করছি এবং তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কোন টপিকগুলো মূলত ইম্পর্টেন্ট। র্যাপিড হ্যামারিং করে নাও, কারণ সামনেই এনটিপিসি। চলো, গ্রেভহগ হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? গ্রেভহগ হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এটা কোন দেশ তৈরি করেছে সাম্প্রতিককাল? নামটা কি স্যার? নামটা হচ্ছে স্পেসিফিক্যালি গ্রেভহগ হাইব্রিড সারফেস এয়ার টু এয়ার মিসাইল। কোন দেশ করেছে? অপশন এ রাশিয়া, নাকি অপশন বি ইউনাইটেড স্টেটস, নাকি অপশন সি ব্রাজিল, নাকি অপশন ডি ইউকে? স্যার অ্যান্সার কি হবে? ইউনাইটেড কিংডম। গ্রেভহগ হাইব্রিড সারফেস এয়ার টু মিসাইল কি করেছে, কে ডেভেলপ করেছে স্যার? এইটা। অ্যান্সার কি? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনাইটেড কিংডম ইজ দ্য রাইট অ্যান্সার। রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণকে মোকাবেলা করার জন্য ইউনাইটেড কিংডম, ঠিক আছে, তারা এই পার্টিকুলার যে গ্রেভহগ হাইব্রিড সারফেস মিসাইল, এটা মানে তারা লঞ্চ করছে। কারণ কয়েকদিন আগেই রাশিয়া ইউক্রেনের যে ঝামেলা, সেখানে কিন্তু তারা মানে দেখেছে, পর্যবেক্ষণ করেছে। এটার স্বল্প বলবার একটা হুমকি বা যে থ্রেট, সেগুলোকে আটকানোর জন্য যেটা খুব ফাস্ট ফরওয়ার্ড এয়ার টু এয়ার যে লক্ষ্য বস্তুগুলো রয়েছে, এয়ার টু এয়ার, তাকে মারা যাবে। মানে এয়ার বলতে সারফেস টু এয়ার আর কি, সারফেস টু এয়ার, ঠিক আছে, যার 2.5 ম্যাক স্পিডে পৌঁছে যাবে এবং 12 মাইল দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে। এছাড়াও এটি ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্রকে বা বিমানের মতো যে যেগুলো দেখা যাচ্ছে সেখান থেকেও কাজে লাগানো যায়। তো সেটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। আমি একটু বলতে ভুল করেছিলাম, সারফেস টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল একটা টাইপ। কে লঞ্চ করছে? ইউকে। ইউকে ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন স্যার, দ্রুত দেখবো। Javelin anti-tank guided missile has been developed by which country? Javelin anti-tank guided missile নিচের কোন দেশ তৈরি করেছে সাম্প্রতিককালে? Javelin anti-tank missile দেখতে এরকম, তোমরা দেখতে ছবিতে। কোন দেশ তৈরি করছে? অপশন এ ইউনাইটেড স্টেটস,
নাকি রাশিয়া, নাকি ফ্রান্স, নাকি চায়না? জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ভারত পাকিস্তানের যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সাম্প্রতিককালে যে যে যুদ্ধগুলো ভারতবর্ষে, কিংবা ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিফেন্স খবরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বলো, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন দেশ তৈরি করছে? ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস, নাকি রাশিয়া, নাকি ফ্রান্স, নাকি চায়না? স্যার কোনটা অ্যান্সার হবে? স্যার রাইট অ্যান্সার হচ্ছে অপশন আহা, ফ্রান্স। ঠিক আছে, পরে জানিয়ে দাও। চলো পরেরটা। Which country has been placed under the state of emergency due to an earthquake swarm in 2025? 2025 সালে ভূমিকম্পের কারণে কোন দেশ জরুরি অবস্থা জারি করেছে? ভূমিকম্পের জন্য নিচের কোন দেশ জরুরি অবস্থা ঘোষণা করছে? জাপান, গ্রিস, নেপাল, না ইন্ডিয়া? সাম্প্রতিককালে সমুদ্রপৃষ্ঠে যে ভূমিকম্প হয়েছে বারংবার, তাকে মাথার মধ্যে রেখে জাতীয় জরুরি অবস্থা কোন দেশ সাম্প্রতিককালে ঘোষণা করছে? স্যার অ্যান্সার কি হবে? জাপান, গ্রিস, নেপাল, না চায়না? স্যার এটার রাইট আনসার হচ্ছে গ্রিস। গ্রিস ইজ দ্য রাইট আনসার। গ্রিস ইজ দ্য রাইট আনসার স্যার। গ্রিস ইজ দ্য রাইট আনসার। ডিটেলিং কি স্যার? সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে গ্রিসের স্যান্তোরিনি, আয়োস, আমোরগাস বা আনফিনিতে জরুরি জাতীয় অবস্থা ঘোষণা করা হয়েছে। একই তীব্রতার একাধিক ভূমিকম্পের ঘটনা এই ছোট ছোট এলাকায় কিন্তু নানা রকম বড় বড় আঘাত হানতে পারে। সেই মাত্রাকে মাথার মধ্যে রেখেই কয়েক সপ্তাহের মধ্যে যে বড় বড় ভূমিকম্পগুলো হয়েছে সমুদ্র পৃষ্ঠে, সেই নিরিখেই কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা গ্রিসের সরকারের তরফ থেকে। চলে আসো পরের কোশ্চেন স্যার। আচ্ছা, একটা জিনিস ভুল করেছি স্যার, ওই যেটা আমি আগেরটাই বলেছিলাম, ফ্রান্স অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন, এটা কিন্তু ফ্রান্স হবে না, এটার আনসার ইউএসএ হবে। এটার অ্যান্সার ইউএসএ হবে। ইউএসএ ইজ দ্য রাইট আনসার। ডিটেলিংটা স্যার একটু দেখে নাও। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে প্রতিরক্ষা প্রয়োজনের নিরিখে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সংগ্রহ এবং যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। মানে ইন্ডিয়া আর ইউএসএ একটা যৌথ জয়েন্ট ভেঞ্চার হবে এই পার্টিকুলারলি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক প্রোডাকশনের জন্য। এটা একটু খেয়াল রেখো বাবা, ঠিক আছে? ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ভেঞ্চার কথা চলেছে, ইন্ডিয়া ইউএসএ জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। চলো পরেরটা। পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে। হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট, স্ট্যাটিক জিকে হয়ে গেল, ইন ইন্ডিয়া টু হ্যাভ ট্রান্সলেশন সিস্টেম ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো আইনসভায়, মানে রাজ্য আইনসভাতে অনুবাদের ব্যবস্থা করেছে? অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, সেখানে অনুবাদের ব্যবস্থা করছে ভারতবর্ষের কোন রাজ্য আইনসভাতে? উত্তরপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ, নাকি মহারাষ্ট্র, নাকি বিহার? কি হবে যেখানে অনুবাদ চলবে এবার থেকে? ভারতের কোন রাজ্যে প্রথমবার অনুবাদের ব্যবস্থা করা হচ্ছে? আঞ্চলিক ভাষাগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য অনুবাদের ব্যবস্থা করা হচ্ছে। স্যার এটার অ্যান্সার উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেল দেখে নাও। উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছে স্যার? উত্তরপ্রদেশের বিধানসভা দেশের মধ্যে প্রথম বিধানসভা যেখানে অনুবাদক সুবিধা দেওয়া থাকবে, এবং প্রস্তাবটা রুলিং কমিটি পর্যালোচনা করেছে এবং অনুদানের পর এটা বাস্তবায়ন হবে। প্রথমে এখন একটা পার্লামেন্টারি কমিটির মাধ্যমে, রুলিং কমিটির মারফত আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পার্টিকুলারলি উত্তরপ্রদেশের, তিনি আওধ অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, ব্রজ ভাষা, ব্রজবুলি, ভোজপুরি এবং বুন্দেলখণ্ডি এবং ইংরেজিতে অনুবাদের তিনি মহড়া তত্ত্বাবধান করেছেন, যাতে ট্রান্সলেশনটা ঠিকঠাক করে হয়। তো উত্তরপ্রদেশের যে ডাইনামিক মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, যে অঞ্চলে যে তারতম্যগুলো রয়েছে আঞ্চলিক ভাষাগুলোকে আরো ঠিকঠাক করে মানুষ যাতে বুঝতে পারে, তার জন্য এখানে অনুবাদের ব্যবস্থা করা হচ্ছে। কারণ সেখানকার যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদেরও কিন্তু বক্তব্যগুলো ট্রান্সলেট করতে পারলে সুবিধা হবে প্রশাসনিক কাজের জন্য বা সংসদীয় ব্যবস্থার ক্ষেত্রে।
চলো পরের কোশ্চেন স্যার, তোমাদের চোখের সামনে রয়েছে, ওয়্যার ইজ দ্য ইন্ডিয়ার ফার্স্ট ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম ইনঅগরেটেড? ভারতের প্রথম, স্ট্যাটিক জিকে হয়ে গেল স্যার, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, আমি বলেছিলাম ইন্ডিয়াস ফার্স্ট, ওয়ার্ল্ডের ফার্স্ট, এগুলো কোশ্চেনে আসে। ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে? হায়দ্রাবাদ, চেন্নাই, নিউ দিল্লি না কলকাতা? ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম ভারতের প্রথম প্রথম শহরে চালু করা হলো বা উদ্বোধন করা হলো? হায়দ্রাবাদ, চেন্নাই, নিউ দিল্লি না কলকাতা? স্যার রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, অপশন সি, নিউ দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার স্যার। দেখতে স্যার অনেকটা এরকম, ঠিক আছে? কি জিনিস স্যার, চলো দেখে নিই। নিউ দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছে স্যার? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নয়াদিল্লির মৌসম ভবনে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম উদ্বোধন করেছেন। এই জাদুঘরটি বা এই মিউজিয়ামটি ভারতীয় আবহাওয়া বিভাগের বা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি যাকে বলা হয় 150 বছরের যাত্রাকে চিহ্নিত করছে। এটি দিল্লি স্ট্রিট আর্ট, দিল্লির যে রাস্তা তার যে আর্ট, এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটা একটা ধরনের সংস্থা আর কি, দিল্লি স্ট্রিট আর্ট। এটি আইএমডির লোধি রোড সদর দপ্তরকে একটি পার্টিকুলার ভিজুয়াল একটা প্লেজারমেন্ট দেবে, ঠিক আছে? এই শিল্পকর্মটি ভারতের আবহাওয়া সংক্রান্ত নানা রকম আপডেট বা সমাজে আবহাওয়া বিজ্ঞানের যে ভূমিকা, আবহাওয়া সম্পর্কে মানুষকে আরো বেশি চেতনা দেওয়ার জন্যই কিন্তু করে দেওয়া হয়েছে। তো ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম দিল্লিতে মৌসম ভবন চালু করেছেন মন্ত্রী জিতেন্দ্র সিং, ঠিক আছে? খেয়াল রেখো, তাহলে ক্লাইমেট থেকে কিন্তু এই স্ট্র্যাটেজিক গুলো আসতে পারে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য 9 নম্বর, হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স 2025 সালে কোন শহরে অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স আয়োজন করা হয়েছে? অপশন এ ইন্দোর, নাকি অপশন বি লখনৌ, নাকি অপশন সি আজমের, নাকি অপশন ডি পাটনা? কোন শহরে আয়োজন করা হয়েছে ট্রান্সজেন্ডার কনফারেন্স? আয়োজক শহরের নাম কি? ইন্দোর, লখনৌ, আজমের নাকি পাটনা? স্যার এর অ্যান্সার হচ্ছে আজমের। আজমের ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেওয়া যাক ঠিক বলছি কিনা। স্যার ঠিক বলেছি, আজমের ইজ দ্য রাইট অ্যান্সার। আজমির প্রথমবারের মতো সর্বভারতীয় ট্রান্সজেন্ডার সম্মেলন আয়োজন করেছে, যা 10 দিনের একটা আয়োজন ছিল। 17 ফেব্রুয়ারি থেকে চালু করা হয়েছিল। এটা মূলত ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদেরকে মুখোমুখি বসিয়ে মূল সমস্যাগুলো ভারতবর্ষ কি কি চলছে সেগুলোকে ফাইন্ড আউট করা এবং তারপর সেখানে তার যে সমস্যার সমাধান করা যায় তার ওয়ে আউট করার জন্য কিন্তু সম্মেলনটা করা হয়েছিল। এই সম্মেলনটাতে সালোনি নায়েকের পরামর্শদাতার মতো করে তার স্মরণে বা অনিতা বাইয়ের স্মরণে আয়োজিত করা হয়েছিল। বিভিন্ন রাজ্য থেকে 2000-এর বেশি ট্রান্সজেন্ডার মানুষ এখানে এসেছিলেন, তাদের সমস্যাগুলো তুলে ধরা হয়েছিল এবং তার সমস্যা সমাধানের জন্যই কিন্তু এই ট্রান্সজেন্ডার ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কনফারেন্স আয়োজন করা হয়েছিল রাজস্থানের আজমের, ঠিক আছে? চলো আর আজকের লাস্ট কোশ্চেন তোদের চোখের সামনে, র্যাপিড ভিশন দিয়ে দাও বাবা। দ্য মিসিং ট্রাইব, এক ধরনের ট্রাইবাল গ্রুপের নাম হচ্ছে মিসিং ট্রাইব। মিসিং ট্রাইব মানে হারিয়ে যাওয়া নয়, মিসিং ট্রাইব এক ধরনের ট্রাইবাল গ্রুপের নাম। ইজ প্রাইমারিলি ফাউন্ড ইন হুইচ ইন্ডিয়ান স্টেটস? মিসিং উপজাতি মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? অপশন এ আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ, অপশন বি মণিপুর অ্যান্ড ত্রিপুরা, নাকি অপশন সি ঝাড়খণ্ড অ্যান্ড বিহার, নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা? স্ট্যাটিক জিকে, ট্রাইবাল, এয়ার ডিফেন্স কিংবা সায়েন্স টেকনোলজি কিংবা ক্লাইমেট চেঞ্জ কিংবা অ্যাপয়েন্টমেন্ট, সমস্ত রকম টপিকগুলোর মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি বাবা। তো র্যাপিড রিভিশন হয়ে যাচ্ছে কিন্তু, এবং সেটা মাস ধরে করছি যাতে সবার রিভিশনটা হয়। চলো বলো স্যার এর রাইট অ্যান্সার এ, আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশে মিসিং ট্রাইবাল গ্রুপকে প্রধানত দেখতে পাওয়া যায়। কি স্যার ডিটেলটা দেখে নাও। আসাম অরুণাচল প্রদেশ, আসামের বৃহত্তম ট্রাইবাল গ্রুপ সম্প্রদায় মিসিং উপজাতি সম্প্রতি আলি আই লিগাং উৎসব উদযাপন করেছে। তাহলে আসামে সাম্প্রতিককালে আলি আই লিগাং উৎসব বলে একটা উৎসব আয়োজিত হয়েছিল। উৎসবের নাম কি? আলি আই লিগাং উৎসব। এটা কারা করেছে? এই সম্প্রদায়, এই মিসিং ট্রাইবাল গ্রুপ এটা উৎসবটা করে থাকে। মিসিং জনগণ উত্তর পূর্ব ভারতের একটি আদিবাসী গোষ্ঠী, যারা তিব্বতী বর্মী ভাষাভাষীদের একটা গোষ্ঠী, তানি গোষ্ঠীর একটা পার্ট বলা যেতে পারে। এরা মূলত আসাম, অরুণাচল প্রদেশে এবং তিব্বত অঞ্চলে বসবাস করে, ঠিক আছে? এবং পার্টিকুলার তিব্বতের যে দক্ষিণ অংশ অর্থাৎ লোভা যে অঞ্চল দক্ষিণাঞ্চল অঞ্চল তাকে বলা হয়, এবং সেখানে নদী,
কৃষি কিংবা মাছ এর ভূমিকা, মাছ ধরার ভূমিকা, তাদের এই জীবনটাই কিন্তু পোট্রে হয়। তাহলে এই মিসিং জাতি, তিব্বতীয় দক্ষিণ তিব্বতীয় জাতি যারা অরুণাচল আসাম অঞ্চলে থাকে, এই মিসিং ট্রাইবাল গ্রুপ, সবচেয়ে বড় ট্রাইবাল গ্রুপ আসামের, তারা উৎসব পালন করে। তার নাম কি স্যার? আলি আই লিগাং উৎসব। তাহলে স্যার এটা ফেস্টিভ্যালের নাম, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে হয়েছে, সেখান থেকেই তোমাকে ট্রাইবালের নাম স্ট্র্যাটেজিকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক? তাহলে এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট জোন। তাহলে স্যার এরকম করে প্রতিদিন এনটিপিসি পরীক্ষার সামনে আমরা র্যাপিড রিভিশন করছি কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর প্রাইম অ্যাফেয়ার্স রেলওয়ে, সেটা আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের সামনের এনটিপিসি কিংবা এসএসসি পরীক্ষাগুলো খুব কুইকলি করা যায়। মূলত এনটিপিসি কে টার্গেট করে করা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো করা হচ্ছে। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া যে গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করে যাও। ক্লাসের পরে কিন্তু নোট তোমাদের সেখানে দিয়ে দেওয়া হয়। প্রতিদিন ক্লাস করো, নিজেকে তৈরি করো, কোন টপিকগুলো পড়াচ্ছি, কোন পয়েন্টগুলো পড়ানোর চেষ্টা করছি, কোন টপিকগুলোকে তুলে আনছি, সেই ব্যাকগ্রাউন্ড তো বলেই দিচ্ছি বাবা, সেই অনুযায়ী নিজেকে তালিম দাও। কারণ রেলের পরীক্ষায় কিন্তু জিকে একটা বড় সড়ো ভূমিকা পালন করবে সর্বভারতীয় পরীক্ষায়। তাই জন্য পড়তে থাকো, লতে থাকো, শিখতে থাকো। বেস্ট অফ লাক। পরের দিন পরের ক্লাস নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।